ওয়েলকাম টু এডুবেস। এডুবেস টিম ফার্স্ট টাইম ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টসদের জন্য নিয়ে এসছে ইন্টিগ্রেটেড জিএস, যেখানে আমরা পার্টিকুলার টপিককে ডিফারেন্ট অ্যাসপেক্ট থেকে, লাইক পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সায়েন্স, এনভায়রনমেন্টাল, লিগাল, ডিফারেন্ট অ্যাসপেক্ট থেকে আমরা অ্যানালাইসিস করি। এটার সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে, যখন কোনো আমরা একটা পার্টিকুলার টপিককে স্টাডি করছি, তো তার রিলেটেড যে রিলেভেন্ট টপিকগুলো এক্সাম রিলেটেড, সেগুলো অ্যাকচুয়ালি একটা ছাতার তলায় থাকার জন্য আমাদের মনে রাখার সুবিধা হবে। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে, যারা অলরেডি টপিকগুলো নিয়ে যাদের নলেজ রয়েছে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা একটা রিভিশন বুস্টার হিসেবে কাজ করবে। ওকে, তো আজকে শুরু করার আগে আমরা লাস্ট উইকে সেম টপিক নিয়ে পার্ট 1 যেটা ডিসকাস করেছিলাম, আমরা পার্ট 1 টপিকে স্টিল সেক্টর ইন্টিগ্রেটেড জিএসএ যেটা লাস্ট উইক ডিসকাস করেছিলাম, সেটা আয়রন মেকিং, স্টিল আয়রন মেকিং অবধি ছিল। আজকে আমরা স্টিল মেকিংটাকে দেখব। ওকে, স্টিল মেকিং অ্যান্ড অল দ্য রিলেটেড অ্যাসপেক্টস রিলেটেড টু জেনারেল স্টাডিজ। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ইন্টিগ্রেটেড জিএস অ্যানালাইসিস, স্টিল সেক্টর পার্ট 2। ওকে, তো শুরু করার আগে আর একটা ব্যাপার বলে রাখা খুব জরুরি। লাস্ট উইক আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে পিগ আয়রন তৈরি করি। পিগ আয়রন তৈরি করতে গেলে আমাদের কি কি মেটেরিয়ালস লাগছে, ব্লাস্ট ফার্নেস কোন মেকানিজমে আয়রন তৈরি করে, ঠিক আছে, অ্যান্ড পিগ আয়রন, রট আয়রন, অ্যান্ড দেন ডিফারেন্ট জেনারেল ফ্যাক্টস অ্যাবাউট স্টিল প্ল্যান্টস অ্যান্ড এটসেট্রা। ওকে, তো পিগ আয়রন আমরা ব্লাস্ট ফার্নেস থেকে যেটা পেলাম থ্রু রিডাকশন প্রসেস দিয়ে, ঠিক আছে, Fe2O3 প্লাস সি, Fe প্লাস সিও প্লাস CO2, এই যে মল্টেন আয়রন যেটা এফিটা পেলাম আয়রন অক্সাইড থেকে, রিডাকশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে মল্টেন আয়রনটা পেলাম, ঠিক আছে, তো সেই মল্টেন আয়রনটা থেকে বা পিগ আয়রনটা থেকে আমরা কিভাবে স্টিল বানাই। ওকে, সো লেটস সি। যে ইকুইপমেন্টটা দিয়ে বা যে প্রসেসটা দিয়ে আমরা স্টিলটাকে বানাই সেটা হচ্ছে এলডি কনভার্টার। এলডি কনভার্টারের ফুল ফর্ম হচ্ছে লিঞ্চ অ্যান্ড ডোনাউইটস কনভার্টার। লিঞ্চ অ্যান্ড ডোনাউইটস হচ্ছে অস্ট্রিয়ান টাউন, যে দুটোর নামে এলডি কনভার্টারটার নামকরণ করা হয়েছে। ওকে, তো পিগ আয়রনটার উপর দিয়ে যখন আমরা অক্সিজেনকে পাস করাবো, ঠিক আছে, তো তখন কি হবে, ওই আয়রনটা অক্সিডাইজড হয়ে মল্টেন স্টিল তৈরি করে, ঠিক আছে। দ্যাট মিনস এই প্রসেসটাকে আমরা বলি বেসিক অক্সিজেন স্টিল মেকিং। ব্লাস্ট ফার্নেসের যে প্রসেসটা ছিল সেটা ছিল রিডাকশন প্রসেস থ্রু কার্বন বা কোক দিয়ে আমরা যেটা করেছিলাম, বা কোল দিয়ে। এখানে আমরা কি করছি, অক্সিজেন দিয়ে করছি। পিগ আয়রনটাকে আমরা অক্সিডাইজড করছি, অক্সিডেশন প্রসেস এখানে, ঠিক আছে। তো এটার বেসিক প্রিন্সিপালটা হচ্ছে যে এই যে আমরা যে অক্সিডেশন প্রসেসটাকে করছি, এটার ইন্টেনশন হলো কি, পিগ আয়রনে যে কার্বন কন্টেন্ট রয়েছে মোর দেন 3%, সেটার কার্বন কন্টেন্টটাকে আমাকে কমানো। কারণ স্টিলের মধ্যে লেস দেন 1.8% ইয়া 1.5% কার্বন থাকবে। আমার উদ্দেশ্যটা হচ্ছে পিগ আয়রনে যে পরিমাণ কার্বন কন্টেন্ট রয়েছে সেই কার্বনটাকে কমিয়ে দেওয়া, ঠিক আছে, তাহলেই সেটা আমরা পিওর স্টিল সেটার থেকে পাবো। ক্লিয়ার? ওকে, তো এবার আমরা দেখব যে এই যে আমরা মল্টেন পিগ আয়রন থেকে আমরা যে অক্সিডেশন প্রক্রিয়া স্টিলটা বানাচ্ছি, সেখানে আমরা ওই পিগ আয়রনটার মধ্যে কি কি আনওয়ান্টেড মেটেরিয়াল গুলো রয়েছে, যেমন ফসফরাস, সালফার, সিলিকন, নাইট্রোজেন আর এক্সেস কার্বন, ঠিক আছে। আর এখানে আর একটা ব্যাপার হচ্ছে, যখন আমরা এই এলডি কনভার্টারে পিগ আয়রনটাকে অক্সিডাইজ করি, পার্টিকুলার গ্রেডের স্টিল বানানোর জন্য আমরা কিছু মেটেরিয়ালস অ্যাড করি। কি কি মেটেরিয়ালস অ্যাড করি? ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, নিকেল, ভ্যানাডিয়াম। ওকে, দোজ সর্টস অফ ম্যাটেরিয়াল। এরপরে এই মেটেরিয়ালগুলো আমরা কি প্রপোর্শনে অ্যাড করব, সেটা ডিপেন্ড করছে আমরা কোন গ্রেডের স্টিল বানাচ্ছি তার উপর। ওকে, তো এবার আমরা দেখব যে
এই যে আমরা কার্বনটাকে কমালাম, পিগ আয়রনের যে পার্সেন্টেজ অফ কার্বন কন্টেন্ট ছিল, স্টিলে আমরা তার থেকে কার্বন কন্টেন্টটাকে কম করছি। তো অ্যাকচুয়ালি এটা করার কারণটা কি? কারণ হচ্ছে আমার যদি কার্বনটা বেশি থাকে, তো স্ট্রেংথটা মেটেরিয়ালটার বাড়বে, বাট ওর ডাক্টিলিটিটা কমে যাবে। ডাক্টিলিটিটা কি? ডাক্টিলিটিটা হচ্ছে যখন আমরা কোনো একটা মেটেরিয়ালকে আমরা ডিফর্ম করব বা তার উপর যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করব, ঠিক আছে, তো সেটা উইথাউট ফ্র্যাকচার বা সেটা যাতে না ভেঙে না গিয়ে যদি অরিজিনাল স্টেটটা রিটেন করে, সেটাকে আমরা বলি ডাক্টিলিটি। তো এখানে একটা কোশ্চেন জেনারেলি সায়েন্সে থাকে যে হুইচ ইজ মোর ইলাস্টিক, রাবার আর স্টিল? তো স্টিল ইজ মোর ইলাস্টিক, কারণ রাবারকে একটা পার্টিকুলার ফোর্স ইউজ করলে একটা লিমিটের পর তখন সেটা ফ্র্যাকচার হয়ে যায়, বাট তার চেয়ে অনেক গুণ বেশি ফোর্স আমরা স্টিলে দিলে স্টিলটা ফ্র্যাকচার হয় না। ওকে, তো আমাদের কার্বন কন্টেন্টটা কমানোর উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে ডাক্টিলিটিটাকে বাড়ানো, ঠিক আছে। আর কার্বন কন্টেন্টটা যত বেশি থাকবে ওর ডাক্টিলিটিটা তত কমতে থাকবে। ক্লিয়ার? তো এরপর আমরা দেখব যে দেখো, মল্টেন আয়রন থেকে মানে পিগ আয়রন থেকে আমরা যে স্টিল তৈরি করলাম, আমরা শুধুমাত্র কার্বন কন্টেন্টটাকে কমালাম, তাই তো? তাহলে এখন যদি এই কোশ্চেনটা করা হয় যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আয়রন এন্ড স্টিল, তো এটার সোজা অ্যান্সার হলো দ্য ডিফারেন্স ইজ পার্সেন্টেজ অফ কার্বন। আয়রন, pig iron contains less than 2% carbon is called steel. But when pig iron, when those iron contain more than 2% carbon is known as pig iron. তার মানে দাঁড়ালো আয়রনের মধ্যে 2% এর কম যখন কার্বন থাকবে সেটাকে আমরা স্টিল বলবো, সেটাতে যখন 2% এর বেশি কার্বন থাকবে সেটাকে আমরা পিগ আয়রন বলবো। ক্লিয়ার? তো পিগ আয়রন তৈরির সময় আমরা কি দেখেছিলাম? আমরা কোল ইউজ করেছিলাম, আয়রন ওর ইউজ করেছিলাম, লাইমার ডলোমাইট ফ্লাক্স হিসেবে ইউজ করেছিলাম, তাই তো? লাস্ট লেকচারে এগুলো আমরা ডিটেলস ডিসকাস করেছিলাম। তো এই যে কোক বা কোল আমরা ইউজ করেছিলাম, তার কারণ হচ্ছে ব্লাস্ট ফার্নেসে ওই রিডাকশন প্রসেসটাতে হেল্প করার জন্য, কারণ ওটা কার্বন দিয়ে রিডাকশন হয়েছিল, Fe2O3 আয়রন অক্সাইডটা। ওকে, আর একটা কারণ কি ছিল, কি পার্টিকুলার ব্লাস্ট ফার্নেসে যে টেম্পারেচারে আয়রন ওরটা মেল্ট হয় সেই টেম্পারেচারটাকে রিটেন করানোর জন্য, কারণ কোকের ওই হিট ক্যাপাসিটিটা অনেক বেশি। ওকে, তো এখন আমরা দেখব যে গ্রিন স্টিলটা কি। হোয়াট ইজ গ্রিন স্টিল? গ্রিন স্টিলটা হচ্ছে যে নর্মালি আমরা তো স্টিল তৈরি করি কোক বা কোল ডাস্ট এটা ইউজ করে, আর গ্রিন স্টিলটা ইউজ করি কোল বা কোক ইউজ না করে হাইড্রোজেন দিয়ে। গ্রিন স্টিল ইজ মেড বাই ইউজিং হাইড্রোজেন রাদার দেন কোল টু স্ট্রিপ দ্য অক্সিজেন আউট অফ আয়রন ওর। দুটো ক্ষেত্রেই উদ্দেশ্যটা সেম, Fe2O3 থেকে আমাকে অক্সিজেনটাকে রিমুভ করতে হবে, তো সেই অক্সিজেনটা রিমুভ আমরা গ্রিন স্টিলে করি হাইড্রোজেন দিয়ে। তো ওখানে আমরা কি বাই প্রোডাক্ট পাই? কোল বা কোক ইউজ করলে কার্বন মনোক্সাইড CO2 পাই, আর হাইড্রোজেন ইউজ করলে আমরা বাই প্রোডাক্ট পাবো H2O, ওয়াটার। ওকে, তো এরপর আমরা স্টিল যে একটু আগেই বললাম যে লেস দেন 2% অফ কার্বন, স্টিল ইজ অ্যান অ্যালয়। অ্যালয় মিনস মানে ডিফারেন্ট কম্পোনেন্টে যখন আমরা মিক্স করব সেটা হচ্ছে আমাদের অ্যালয়, যেমন ব্রাস জিঙ্ক, ঠিক আছে, ব্রাস টিন। তো এই টাইপের যে ব্যাপারগুলো, ব্রাস মানে জিঙ্ক, ব্রাস, তারপরে হচ্ছে ডুরালুমিন, ডিফারেন্ট টাইপের যে আমরা অ্যালয় কন্টেন্ট গুলো, অ্যালয় মিনস হচ্ছে দুটো ডিফারেন্ট মেটালের মিক্সচার, ঠিক আছে। তো এখানে আমরা কি কি ইউজ করি, যেটা অ্যালয় অফ আয়রন এন্ড কার্বন, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় এটা এমসিকিউ থাকে, স্টিল ইজ অ্যান অ্যালয় অফ আয়রন এন্ড কার্বন। আর তার সাথে আর কি কি থাকে, স্মল অ্যামাউন্ট অফ সিলিকন, ফসফরাস, সালফার, অক্সিজেন এন্ড ম্যাঙ্গানিজ। ক্লিয়ার? তো জেনারেল কম্পোজিশন যেটা একটু আগেও আমরা বললাম, ম্যাঙ্গানিজ, সিলিকন, ক্রোমিয়াম, নিকেল, মলিবডেনাম, ভ্যানাডিয়াম। ওকে,
অ্যান্ড স্টিলটাকে আমরা চারটে গ্রেডে ভাগ করতে পারি। কি কি গ্রেড? একটা হচ্ছে কার্বন স্টিল, একটা হচ্ছে অ্যালয় স্টিল, একটা হচ্ছে স্টেনলেস স্টিল, একটা হচ্ছে টুল স্টিল। টুল স্টিল মানে এই যে আমরা ডিফারেন্ট যে টুলস গুলো ইউজ করি না, স্প্যানার, র্যাচেট, দেন আমার সাঁড়াশি, নাইফ। নাইফ তো অবশ্য স্টেনলেস স্টিল দিয়ে হয়। তো দোজ সর্টস মানে কাটিং যে টুলগুলো অ্যাকচুয়ালি, ঠিক আছে, মানে যেগুলো ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য ইউজ করা হয়। নর্মালি আমরা যে বাসনপত্র বা হাউস হোল্ড যে জিনিসপত্রগুলো, দেন আমাদের হচ্ছে হোয়াইট গুডস, কনজিউমার গুডস, এগুলো হচ্ছে সব আমাদের স্টেনলেস স্টিল দিয়ে বানানো, ঠিক আছে। অ্যান্ড অ্যালয় স্টিল তো ডিফারেন্ট মেটাল তৈরিতে লাগছে, ঠিক আছে, ডিফারেন্ট অ্যাপ্লিকেশনে লাগছে, বিয়ারিং তৈরিতে, ঠিক আছে, যে যেখানে ফ্রিকশন খুব বেশি হয়, তো সেই পোর্শন গুলোতে ফ্রিকশনটাকে রিডিউস করানো বা ওই ইটসেলফ বিয়ারিং এর লাইফটাকে বাড়ানোর জন্য তখন অ্যালয় স্টিল ইউজ করা হয়। তো এগুলো ডিফারেন্ট অ্যাপ্লিকেশনের এরিয়াগুলো ডিফারেন্ট। জেনারেলি আমরা চার ভাগে ভাগ করি: কার্বন স্টিল, অ্যালয় স্টিল, স্টেনলেস স্টিল অ্যান্ড টুল স্টিল। ওকে, এখানে দেখো, এখানে আমরা এই যে ডায়াগ্রামটা দিয়ে দেখাচ্ছি ব্লাস্ট ফার্নেস। ব্লাস্ট ফার্নেসে আমার ইনপুট মেটেরিয়াল গুলো কি গেল? ইনপুট মেটেরিয়াল গেল, আগেও বললাম, কোল বা কোক বা কোল অ্যান্ড কোকের মিক্সচার, দেন আয়রন ওর, লাইম অ্যান্ড ডলো। হট এয়ার ব্লাস্ট করা হয় নিচ থেকে। এটা এখান থেকে মল্টেন আমরা পাচ্ছি পিগ আয়রন। মল্টেন পিগ আয়রনটাকে এরকম দেখতে হয়, একটা বেসিক অক্সিজেন ফার্নেস। এই যে এই টাইপের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, একটা কলসি টাইপের, বড় কলসি টাইপের, ঠিক আছে। এটার ভিতরে রিফ্লেক্টরি মেটেরিয়াল থাকে। রিফ্লেক্টরি মেটেরিয়াল গুলো মানে ইট টাইপের মেটেরিয়াল থাকে, রিফ্লেক্টরি ব্রিক্স বলা হয় যেগুলোকে। রিফ্লেক্টরি ব্রিক্স গুলো অলমোস্ট 1800 থেকে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারকে উইথস্ট্যান্ড করতে পারে, ঠিক আছে। এই যে এই রড গুলো দেখা যাচ্ছে, এই রড গুলো হচ্ছে ল্যান্স। ল্যান্স ল্যান্স বলা হয়, ল্যান্সিং। তো এই ল্যান্স গুলো দিয়ে আমরা অক্সিজেনটাকে পাস করাই, ঠিক আছে। তো এখানে আমার স্টিলটা তৈরি হচ্ছে। এই স্টিলটাকে আমরা ডিফারেন্ট মিক্সচার অ্যাড করা হচ্ছে, যেহেতু আমি বললাম যে কোন গ্রেড স্টিল বানাবো, নিকেল, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম, তো এইসবগুলো দিয়ে সেটাকে আমরা নিয়ে যাচ্ছি কাস্টারে। সেখানে আমার এই যে মল্টেন স্টিলটা সলিডিফাই হচ্ছে একটা পার্টিকুলার শেপে। ওকে, কাস্টার, যেখানে আমরা কাস্টিং করা হয়। Clear? এখানে হচ্ছে যে যদি আমরা স্টিলের সাথে, মানে ওই স্টিল মেকিং এর সময় যদি আমরা স্মল কোয়ান্টিটি অফ কপার ইউজ করি, দেন আমরা কি পাই? মানে যে স্টিলটা তৈরি হয় না, সেটা মানে করোশন রেজিস্ট্যান্স হয় অ্যাকচুয়ালি। মানে করোশন রেজিস্ট্যান্সটা, ওটার মানে করোশনের ইয়েটা, ওটা অ্যাকচুয়ালি কমে যায়, ঠিক আছে, করোশন হওয়ার টেন্ডেন্সিটা, ঠিক আছে। বা আমরা ক্রোমিয়াম অ্যান্ড নিকেলও আমরা ইউজ করতে পারি করোশনটাকে কমানোর জন্য, মানে মরচে লাগা বা ক্ষয় হয়ে যাওয়া যে ব্যাপারটা, ঠিক আছে। আর স্ট্রাকচারাল স্টিলটা হচ্ছে যে নর্মালি যদি আমার স্টিলটার মধ্যে লেস দেন 0.6% কার্বন থাকে, তখন সেটাকে আমরা বলি স্ট্রাকচারাল স্টিল। ধরো পার্টিকুলার কোন একটা জায়গায় দেওয়া রইলো যে S350। হোয়াট ডু মিন বাই S350 বা S550? এই যে এস টার্ম ডিনোটস স্ট্রাকচারাল স্টিল। এখানে কি থাকে? ধরো একটা এমসিকিউ দিল যে S350 ডিনোটস স্ট্রাকচারাল স্টিল, স্টেনলেস স্টিল, অ্যালয় স্টিল, টুল স্টিল। তো লোকজন জেনারেলি কি করবে? পাবলিক করবে ইন জেনারেল কি স্টেনলেস স্টিল, কারণ এস রয়েছে। না, ওটা হচ্ছে স্ট্রাকচারাল স্টিল। ক্লিয়ার? সেটাতে লেস দেন 0.6% কার্বন থাকে। এরপরে আসি আরেকটা ফ্যাক্ট, খুবই ইম্পর্টেন্ট, স্পঞ্জ আয়রন। স্পঞ্জ আয়রনটা কি? আমরা তো ব্লাস্ট ফার্নেসে মল্টেন আয়রন তৈরি করেছিলাম, ঠিক আছে, আয়রন উড থেকে। স্পঞ্জ আয়রনটা হচ্ছে মেটালিক প্রোডাক্ট প্রডিউস থ্রু ডাইরেক্ট রিডাকশন অফ আয়রন ওর ইন দ্য সলিড স্টেট। মানে আমরা ব্লাস্ট ফার্নেসের লিকুইড স্টেটটাকে রিডিউস করে লিকুইড স্টেটে পাচ্ছি, আর এটাকে আমরা রিডিউস করে আয়রন ওরটাকে সলিড স্টেটে পাবো। এই যে পিকচারে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার স্পঞ্জ আয়রন। ক্লিয়ার? তো ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ স্পঞ্জ আয়রন ইন দ্য ওয়ার্ল্ড। ক্লিয়ার? ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার। আর এই স্পঞ্জ আয়রন যে ফ্যাক্টরি গুলো প্রবাবলি একটু রিমোট এরিয়ার দিকে যেটা করা হয় ভিলেজ সাইডে, সেগুলো ট্রিমেন্ডাস লেভেলে এনভায়রনমেন্টকে পলিউট করে, ঠিক আছে। মানে নিয়ার অ্যাবাউট যে এগ্রিকালচারাল ল্যান্ড, যে পন্ড বা যে ওয়াটার বডিজ গুলো, সেগুলোর উপর এই থিকে কালো টাইপের কোল ডাস্ট, ঠিক আছে, ডিফারেন্ট পার্টিকুলেট ম্যাটার,
এগুলো সব ডিপোজিশন হতে থাকে। তো ইভেন কিছু স্টাডি এটা শো করছে যে যে এরিয়াগুলোতে স্পঞ্জ আয়রন ফ্যাক্টরিগুলোর ডেনসিটি খুব বেশি, সেখানে পার্টিকুলার যে বায়োডাইভার্সিটি, ঠিক আছে, প্ল্যান্ট বা যে ডিফারেন্ট অ্যানিমাল, ডিফারেন্ট বার্ডস, ঠিক আছে, তো এগুলোর ডেনসিটি গুলো না মানে দিনের পর দিন কমতে থাকছে ডিউ টু পলিউশন। ওকে, স্টিল সেক্টর নিয়ে একটা কথা খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ সেন্সে, যে রিসেন্টলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া taken various steps to boost the steel sector, including National Steel Policy 2017. তো ন্যাশনাল স্টিল পলিসি কোন সালে ইন্ট্রোডিউস করা হয়েছে? 2017। ওকে, আর at the same time 100% foreign direct investment is also allowed in steel sector under the automatic route. ক্লিয়ার? তো এখানে ব্যাপার হচ্ছে যে এফডিআইটা কি? ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। Foreign direct investment is an investment made by a firm or individual in one country into business interest located in another country. For example, কোকা-কোলা কোম্পানি বা পেপসি কোম্পানি, ঠিক আছে, বা ধরো লেস কুরকুরে কোম্পানি, এদের হেডকোয়ার্টার কোথায়? এদের হেডকোয়ার্টার ইউএসএ তে। এটা ইউএস এর কোম্পানি, ঠিক আছে। এই কোম্পানি পেপসিকো কোম্পানি ইউএস এর কোম্পানি। পেপসিকো কোম্পানি যদি ইন্ডিয়াতে এসে কোনো একটা প্ল্যান্ট খোলে, সেই প্ল্যান্ট খুলতে গেলে ওকে ইনভেস্ট করতে হবে, সেই ইনভেস্টমেন্টটা হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। মানে ব্যাপারটা হচ্ছে ওই এন্টিটিটা অন্য কোনো কান্ট্রিতে বেসড, কিন্তু সে যখন অন্য কোনো কান্ট্রিতে গিয়ে তার সেই বিজনেস ভেঞ্চারটাকে খুলবে, তখন সেটাকে আমরা বলবো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। ওকে, ক্লিয়ার? অ্যান্ড এই যে অটোমেটিক রুট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের দুটো রুট হয়, একটা হচ্ছে অটোমেটিক রুট, একটা হচ্ছে গভর্নমেন্ট রুট। অটোমেটিক রুটে কি হয়? যেগুলোতে 100% ইনভেস্টমেন্ট, সেগুলোতে ইন্ডাস্ট্রিয়াল কিছু লাইসেন্স ছাড়া গভর্নমেন্টের কাছ থেকে ইন্ডাস্ট্রি খোলার জন্য কোনো পারমিশন নিতে হয় না। মানে ধরো যেটা লেবার বা ল্যান্ড রিলেটেড বা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড বা ইলেকট্রিসিটি রিলেটেড বা কন্ট্রাক্ট রিলেটেড, যে সমস্ত নর্মাল একটা বিজনেস খুলতে গেলে যে সমস্ত প্রসিডিওর গুলো আমাদেরকে মানে বিজনেস এন্টিটিকে ফলো করতে হয়, সেটা ছাড়া গভর্নমেন্টের কাছ থেকে কোনো পারমিশন নেওয়ার দরকার পড়ে না। সেটা হচ্ছে অটোমেটিক রুট। গভর্নমেন্ট রুট কোনটা? মানে ধরো এক্স কোম্পানি, রাশিয়ান কোম্পানি, সে ইন্ডিয়াতে এসে বিজনেস করবে, গভর্নমেন্ট ওটাতে 100% এফডিআই অ্যালাউ করেনি, 40% এফডিআই অ্যালাউ আছে। তো তখন কি হবে? তখন ওই রাশিয়ান এক্স কোম্পানিটা গভর্নমেন্টকে বা আরবিআই কে রিকুইজিশন করবে যে আমরা এখানে এরকম একটা ফার্ম করতে চাই। গভর্নমেন্ট যদি পারমিশন দেয়, দেন অনলি দে ক্যান সেট আপ দ্য ফার্ম ইন ইন্ডিয়া। দ্যাট ইজ দ্য গভর্নমেন্ট রুল। ক্লিয়ার? ওকে, তো এবার আমরা নেক্সট আসবো যে এই যে একটু আগে আমরা স্পঞ্জ আয়রন নিয়ে কথা বললাম বা আমরা যে নর্মাল স্টিল মেকিং নিয়ে কথা বললাম, এখানে পলিউশন কন্ট্রোলটা একটা ভাইটাল পার্ট। কারণ এগুলো একটা ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট বা একটা নর্মাল স্পঞ্জ আয়রন প্ল্যান্টে পলিউশন রেট ইজ সিভিয়ার। তো ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ পলিউশন, আমরা পলিউশন রিলেটেড কি কি ল রয়েছে, ঠিক আছে, একটা প্ল্যান্টে পলিউশন কে মিনিমাইজ করার জন্য কি কি ইনস্টলেশন করা থাকে, কি কি ইকুইপমেন্ট থাকে, ঠিক আছে, এই টাইপের অ্যাসপেক্ট গুলোকে আমরা অ্যানালাইসিস করব। ক্লিয়ার? প্রথমেই আসি যে ইন্ডিয়াতে যে আয়রন এন্ড স্টিল ইন্ডাস্ট্রি গুলো রয়েছে, দে আর কভার্ড আন্ডার দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট। এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট অফ 1986, এই ইয়ারটা মনে রাখা খুব দরকার, কারণ এমসিকিউ আসতে পারে। এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য ইয়ার 1986। এই একটা কে বার করেছে? এটা বার করেছে MOEF and CC, দ্যাট মিনস মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ। ক্লিয়ার? 1986 সালে যে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্টটা এনাক্টেড হয়েছে, তার আগে আমরা একটা শর্ট স্টোরি বলে রাখি। 1986 সালে হয়েছে, এটা মনে রাখতে সুবিধা হবে দুটো জিনিসই, কারণ দুটো খুব ইন্টার রিলেটেড। 1984 in Bhopal, Madhya Pradesh, second
ডিসেম্বর মিডনাইট, বা আমরা 3 ডিসেম্বর এই জন্য বলতে পারি, ঠিক আছে। ভোপাল গ্যাস ট্রেজেডি কি হয়েছিল? ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেডের একটা পেস্টিসাইড ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ছিল ভোপালে। সেখানে কি তৈরি করা হতো? মিথাইল আইসোসায়ানাইড গ্যাস, যেটাকে মিগ গ্যাস বলা হয়। ভীষণভাবে ইম্পর্টেন্ট। হুইচ গ্যাস ইজ রেসপন্সিবল ফর দ্য ভোপাল গ্যাস ট্রেজেডি? দ্যাট ইজ মিথাইল আইসোসায়ানেট, MIC গ্যাস। ওকে, কত সালে হয়েছিল? 1984 2 ডিসেম্বর। ক্লিয়ার? কোম্পানিটার নাম কি ছিল? ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড, পেস্টিসাইড ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। And this Bhopal disaster is called one of the worst industrial disaster in the history of India. Clear? এখানে almost more than 5 lakh people were affected, and official estimate says that more than 4,000 people are killed. Okay, due to the reaction of this poisonous gas of methyl isocyanate. Clear? তো 1984 ভোপাল গ্যাস ট্র্যাজেডি হলো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নিয়ে এলো 1986, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট। এই অ্যাক্টটা বানানো হয়েছে আর্টিকেল 253 of the constitution. So what is the article 253 of the constitution? Article 253 of the constitution clearly says that parliament has power to make any law for the whole or any part of the territory of India for implementing any treaty, agreement or convention with any other country or countries, or any decision made at any international conference, association or other body. Clear? That means পার্লামেন্টের এই পাওয়ারটা রয়েছে যে সে একটা পার্ট অফ দ্য টেরিটরি বা হোল অফ দ্য টেরিটরি কোনো একটা রুল বানাতে পারে, কোনো একটা ট্রিটি বা এগ্রিমেন্ট বা কোনো কনভেনশনকে সেভ দেওয়ার জন্য। ক্লিয়ার? আর্টিকেল 253। আর এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986 ইজ এন আমব্রেলা ল, মানে এনভায়রনমেন্ট রিলেটেড ম্যাক্সিমাম যে অ্যাসপেক্ট গুলো সেটাকে কভার করছে। ওকে, প্রোটেকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্টাল রিসোর্সেস। এই এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট হ্যাজ 26 সেকশন অ্যান্ড 4 চ্যাপ্টার। এই যে একটা এর 26 সেকশন আছে অ্যান্ড 4 চ্যাপ্টার কনসিস্ট। ওকে, then we should analyze some fact about the Bhopal. First of all, Bhopal is known as the city of lake. Bhopal is called the city of lakes. ঠিক আছে? ভোপাল ছিল একটা প্রিন্সলি স্টেট যখন এরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে 1828 সালে ট্রিটি সাইন করে। ঠিক আছে, তো তখন এটা ছিল প্রিন্সলি স্টেট। ভোপাল স্টেটটা সেকেন্ড লার্জেস্ট মুসলিম রুল প্রিন্সলি স্টেট ছিল। আর প্রথম স্টেট কোনটা ছিল? হায়দ্রাবাদ। ঠিক আছে, নিজামের হায়দ্রাবাদ। ক্লিয়ার? ইন্ডিপেন্ডেন্সের পর 1947 এর পর লাস্ট নবাব ভোপালটাকে সেপারেট ইউনিট রাখতে চেয়েছিল, ওরা ইন্ডিয়ার সাথে মার্চ করতে চায়নি। ঠিক আছে, তখন ইন্ডিয়াতে অলমোস্ট 552টা প্রিন্সলি স্টেট ছিল, মানে ইন্ডিয়া উইদিন ইন্ডিয়া। 552টা যদি স্টেটকে বাদ দিয়ে, মানে ওরা যদি ইন্ডিয়ার সাথে মার্চ না হতো, ইন্ডিয়ার যে শেপটা টুডে আজকে আমরা দেখি, ঠিক আছে, সেটা পুরোপুরি খোকলা টাইপের দেখতে লাগতো। ওই হায়দ্রাবাদকে মাঝের পোর্শন থেকে বার করে দাও, ওদিকে জুনাগড়কে গুজরাটের ওই পোর্শন থেকে বার করে দাও, এদিকে ভোপালকে ইন্ডিয়ার হার্ট থেকে বার করে দাও, ওদিকে জম্মু কাশ্মীরকে বার করে দাও, ওদিকে ট্রাভাঙ্কোরকে বার করে দাও। ঠিক আছে, তো এই যে পোর্শন গুলো, যে মেজর যে পার্ট গুলো ছিল, তো এরা অ্যাকচুয়ালি আলাদা এন্টিটি হিসেবে, আলাদা স্টেট হিসেবে, মানে ইন্ডিয়া উইদিন ইন্ডিয়া। ক্লিয়ার? সেই টাইপের এদের ইন্টেনশন ছিল। বাট আন্ডার দ্য অ্যাজিটেশন 1949-এ ভোপাল ইন্ডিয়ার সাথে মার্জ হয়। ক্লিয়ার? আর লাস্ট যে সোভেরিয়ান নবাব ছিল ভোপালের, তিনি হলেন হামিদুল্লাহ খান। হামিদুল্লাহ খান। ওকে, এরপর আমরা একটু দেখবো যে স্টিল প্ল্যান্টে আমরা পলিউশনকে কন্ট্রোল করার জন্য আমরা কি কি ইউজ করি। পলিউশনকে কন্ট্রোল করার জন্য ফার্স্ট একটা জিনিস আমরা আছে যে পলিউশন স্টিল প্ল্যান্টে কি কি টাইপের পলিউশন হতে পারে। পলিউশন হতে পারে, দেখো, আমাদের সলিড
পার্টিকেল হতে পারে, লিকুইড পার্টিকেল হতে পারে, গ্যাস হতে পারে, ডাস্ট হতে পারে, স্মোক হতে পারে, ঠিক আছে? তো এই ডিফারেন্ট টাইপের যে পার্টিকেল গুলো, এগুলোকে আমরা বলি পার্টিকুলেট ম্যাটার। পার্টিকুলেট ম্যাটার ইজ দ্য সাম অফ অল সলিড অ্যান্ড অল লিকুইড পার্টিকেল সাসপেন্ডেড ইন এয়ার, many of which are hazardous. The complex mixture include both organic and inorganic particles. Clear? These may contain both organic and inorganic particles such as dust, pollen, soot, smoke, and liquid droplets. Okay. These particles vary greatly in size, composition, and origin. Okay. এরপরে যে পার্টিকুলেট ম্যাটার, ধরো আমরা অনেক সময় নিউজে বা নিউজ পেপারে এটা দেখে থাকি PM2.5। যখনই আমরা দিল্লির কোনো একটা নিউজ দেখি না, যে দিল্লি এয়ার পলিউশন, যেটা উইন্টারের সময় খুব সিভিয়ার পলিউশন হয়। লাস্ট ইয়ারে চায়নাতেও কিছু শাটডাউন রাখতে হয়েছিল, হংকং, বেজিং এইসব সিটিগুলোতে, ঠিক আছে? তো এটা হচ্ছে PM10 বা PM2.5, PM1, এগুলো আমরা খুব হামেশাই দেখতে থাকি। তো এটা মানেটা কি? PM10 মিনস কি? মানে PM10 মিনস পার্টিকুলার ম্যাটার 10 মাইক্রন অর লেস ডায়ামিটার। মানে ওই পার্টিকুলার ম্যাটারটার ডায়ামিটারটা হচ্ছে 10 মাইক্রনের থেকে কম। PM2.5 সিমিলার ওয়েতে ওই পার্টিকুলার ম্যাটারটার ডায়ামিটারটা হচ্ছে 2.5 মাইক্রোমিটারের চেয়ে কম। ক্লিয়ার? তো পার্টিকুলার ম্যাটারের ডিসঅ্যাডভান্টেজটা আমাদের কি? মানে তারা এত স্মল, এই যে মাইক্রোমিটার, তো হিউম্যান হেয়ারের ডায়া হচ্ছে 50 to 70 মাইক্রোমিটার, আর আমাদের PM2.5 মিনস 2.5 মাইক্রোমিটার, মানে অলমোস্ট 30 টাইমস লেজার ডায়া দেন এ হিউম্যান হেয়ার। মানে ইউ ক্যান সি ইন ইউর নেকেড আই, ইট ক্যান অনলি বি সিন ইন মাইক্রোস্কোপ। ক্লিয়ার? তো এই যেহেতু এদের সাইজটা খুব স্মল, এরা অ্যাটমসফিয়ারে লঙ্গার টাইম এক্সিস্ট করে, ঠিক আছে, হেভিয়ার পার্টিকেলের চেয়ে। কারণ হেভিয়ার পার্টিকেল ওর হেভিনেসের জন্য ধীরে ধীরে করে ওটা মানে গ্রাউন্ডের দিকে অটোমেটিক ওটা ইয়ে হয়ে যায়, ঠিক আছে? কিন্তু যেহেতু এটা লাইটার পার্টিকেল, এটা অ্যাটমসফিয়ারে অনেক টাইম ধরে স্টে করে। আর এটাকে যদি হিউম্যান ইনহেল করে, মানুষরা যদি ইনহেল করে, তো নোজ থ্রোটকে মানে নোজ থ্রোট সিস্টেম দিয়ে আমাদের পেনিট্রেট ডিপ ইনটু দ্য লাংস, মানে লাংস অব্দি এটা পৌঁছে যায়। এবং কিছু কিছু সময় ওদের এই ডায়াটা এত কম হওয়ার জন্য আমাদের সার্কুলেটরি সিস্টেমেও কিন্তু এন্ট্রি নিতে পারে এরা। দ্যাট ইজ দ্য ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। ক্লিয়ার? তো দ্যাট ইজ দ্য মেন কনসার্ন অফ PM পার্টিকুলেট ম্যাটার। আর যখন আমরা কোনো এয়ার পলিউশনকে ডিনোট করি, তখন আমরা এই PM পার্টিকুলেট ম্যাটার দিয়ে, যে কোন পার্টিকুলেট ম্যাটারটা কতটা পার্সেন্টেজ বা কতটা কনসেন্ট্রেশনে রয়েছে, সেটা দিয়ে আমরা এয়ার পলিউশনের সিভিরিটিটাকে আমরা ডিটারমাইন করি। ওকে? ক্লিয়ার? এরপরে আমরা দেখবো যে আমরা স্টিল প্ল্যান্টে পার্টিকুলারলি পলিউশন কন্ট্রোল করার জন্য কি কি ডিভাইস ইউজ করি। ফার্স্টে আমরা কি ইউজ করি, যে ব্যাগ ফিল্টার। দেখো, মানে ডিফারেন্ট, আমি দু তিনটে খুব ইম্পর্টেন্ট যেগুলো এক্সাম পার্সপেক্টিভের জন্য, সেইগুলো আমি খালি অ্যানালাইসিস করব, ঠিক আছে? কারণ আমরা অ্যাকচুয়ালি স্টিল প্ল্যান্টে ইউজ করা হয় ডিফারেন্ট টাইপের পলিউশন কন্ট্রোল ডিভাইস, কিন্তু যেগুলো আমাদের অ্যাপ্লিকেশন বেসড, প্র্যাকটিক্যাল, তো সেগুলো নিয়ে আমরা খালি ডিসকাস করবো এখানে। ওকে? তো আমরা ব্যাগ ফিল্টার বা ফ্যাব্রিক ফিল্টার বা ব্যাগ হাউস, এই জিনিসটা কি? দেখো, এটা হচ্ছে যে ফ্যাব্রিক মিনস হচ্ছে জুট বা কটন, এই টাইপের ব্যাগ একটা কন্টেনারের মধ্যে, এই যে ফ্যাব্রিক টাইপের ব্যাগগুলো ঝোলানো থাকে, ঠিক আছে? এটা জুট বা কটন যে কোনো মেটেরিয়াল দিয়ে তৈরি হতে পারে। এই যে ফ্লু গ্যাস, দ্যাট মিনস কি, গ্যাসের সাথে যে সমস্ত পার্টিকুলার ম্যাটার গুলো বা যে সমস্ত পার্টিকেল গুলো গ্যাসের সাথে মিক্স কন্ডিশনে রয়েছে, ফ্লু গ্যাসটাকে আমরা এই নিচ পোর্শন দিয়ে পাঠালাম ব্যাগ ফিল্টারে, ঠিক আছে? তো এই যে এই মানে চেম্বার গুলো দিয়ে যে ব্যাগগুলো রয়েছে আমার জুট বা কটন ফাইবারের, এগুলো দিয়ে ফ্লো করবে গ্যাসটা। তো গ্যাসটা ফ্লো করার সময় কি হবে, যে পার্টিকুলার ম্যাটার থাকবে, এটাই মানে এই জুট বা কটন ফিল্টারটা অ্যাবজর্ব করে নেবে, ঠিক আছে? খালি গ্যাসটা এখান থেকে বেরিয়ে যাবে। দ্যাট মিনস কি হলো, যে পার্টিকুলার ম্যাটারটাকে আমি কন্ট্রোল করে নিলাম, গ্যাসটা এদিক দিয়ে আমার ব্যাগ ফিল্টার থেকে এক্সিট হয়ে যাবে। দ্যাট ইজ দ্য ইনলেট অ্যান্ড দ্যাট ইজ দ্য আউটলেট। অ্যান্ড এই যে ব্যাগ ফিল্টারে যেটা আমার সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার গুলো রইলো, এটাকে আমরা এই হপার, এই থ্রু হপার দিয়ে এটা আমরা কালেক্ট করে নিই পার্টিকুলার ম্যাটার গুলো। ক্লিয়ার? দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ ব্যাগ ফিল্টার। ওকে, নেক্সট আমরা আসি ESP, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর।
এটা কি জিনিস? ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটরটাকে বলে ইলেকট্রোস্ট্যাটিক এয়ার ক্লিনার। ইলেকট্রোস্ট্যাটিক বলা হচ্ছে দ্যাট মিনস ধরো একটা স্ট্রাকচার, তার মধ্যে আমি দুটো টাইপের ইলেকট্রোড রেখেছি, একটা হচ্ছে পজিটিভলি চার্জ, একটা হচ্ছে নেগেটিভলি চার্জ। এই ইলেকট্রোড গুলোতে অলমোস্ট 30,000 টু 50,000 ভোল্ট পোটেনশিয়াল অ্যাপ্লাই করা হয়। 30,000 থেকে 50,000 ভোল্ট অ্যাপ্লাই করা হয়। যখন ফ্লু গ্যাসটা আমি এই ধরো এদিক দিয়ে আমার ফ্লু গ্যাসটা ইনলেট হবে, এদিক দিয়ে ফ্লু গ্যাসটা আউটলেট হবে। ক্লিয়ার? ফ্লু গ্যাসটা যখন ইনলেট করা হচ্ছে, প্রথমে আসবে যে নেগেটিভলি চার্জ যে ইলেকট্রোডটা, যখন গ্যাসটা ফ্লু গ্যাসটা উইথ পার্টিকুলেট ম্যাটার যখন এই নেগেটিভ ইলেকট্রোডের টাচে আসবে, ওই পার্টিকুলেট ম্যাটার গুলো বা ডাস্ট পার্টিকেল গুলো নেগেটিভলি চার্জ হয়ে যায়। ঠিক আছে, ওই হাই পোটেনশিয়ালের জন্য। তো যখন এরা নেগেটিভলি চার্জ হয়ে বেরোবে, আমার এদিকে পজিটিভ ইলেকট্রোড রাখা আছে, এই যে ইলেকট্রোডটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে আমার পজিটিভ ইলেকট্রোড। তো এই ফ্লু গ্যাসটা যখন এই নেগেটিভ ইলেকট্রোডটাকে পাস করে বেরোবে, তখন তারা পজিটিভ ইলেকট্রোডের দিকে অ্যাট্রাক্ট হবে। তো ওই particulate matter and all the dust particle should be attracted by the positive electrode. তো পজিটিভ ইলেকট্রোডে এইগুলো চিপকে যাবে, ফ্লু গ্যাসটা আমার আউটলেট হয়ে বেরিয়ে যাবে। দ্যাট ইজ দ্য সিম্পল প্রিন্সিপাল অফ ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। ঠিক আছে? আর একটা কি জিনিস ইউজ করি আমরা, খুব কমন এক্সাম্পল, সেটা হচ্ছে ওয়েট স্ক্রাবার। স্ক্রাবার স্ক্রাবারটা কি হয়, এই যে ধরো ব্যাগ ফিল্টারের মতোই প্রিন্সিপাল, কিন্তু ব্যাগ ফিল্টার আমরা কি করেছিলাম, কটন বা জুট ব্যাগ ইউজ করেছিলাম। এখানে আমরা কি করব, এই যে ফ্লু গ্যাস উইথ পার্টিকুলেট ম্যাটার এন্ড ডাস্টকে আমরা যেটা ইনলেট করাচ্ছি, এটাকে উপর থেকে আমরা ওয়াটার স্প্রিংলার মানে ওয়াটার স্প্রিংলিং করতে থাকি, বা কোনো পার্টিকুলার রিয়েজেন্টের সলিউশন, কোনো কেমিক্যাল আমরা দিতে থাকি। মানে ধরো একটা পার্টিকুলার কোনো গ্যাস রয়েছে, তো সেই গ্যাসটাকে আমরা নিউট্রালাইজ করার জন্য আমরা কোনো কেমিক্যাল এখান থেকে স্প্রে করতে পারি, অথবা সিম্পলি আমার কোনো যদি হার্মফুল কোনো গ্যাস না থাকে, তো শুধু পার্টিকুলার ম্যাটার এন্ড ডাস্ট পার্টিকেল থাকে, তো আমরা খালি এখান থেকে ওয়াটার স্প্রে করি। তো তাতে কি হয়, এই ওয়াটার স্প্রে করলে সমস্ত পার্টিকুলার ম্যাটার এন্ড ডাস্ট পার্টিকেল গুলো এখানে নিচে জমা হয়ে যাবে, যে ফ্লু গ্যাসটা এক্সেপ্ট পার্টিকুলার ম্যাটার ওটা উপর দিক দিয়ে আমার আউটলেটে বেরিয়ে যাবে। ক্লিয়ার? এটাকে আমরা বলি ওয়েট স্ক্রাবার। ঠিক আছে, ইউজ ফর ক্লিনিং এয়ার, ফুয়েল গ্যাস আর আদার গ্যাসের সব ভেরিয়াস ফর্ম। ওকে, এরপরে আমরা আসবো স্টেনলেস স্টিল। এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা প্রত্যেকেই হাউস হোল্ডে ডে টু ডে ইউজ করি। ঠিক আছে, স্টেনলেস স্টিল আর স্টিল কন্টেনিং অ্যাট লিস্ট 10.5% ক্রোমিয়াম। এটা একটু মনে রাখতে হবে যে ক্রোমিয়াম পার্সেন্টেজ অ্যাট লিস্ট 10.5 থাকলে, তার বেশিও থাকতে পারে, কিন্তু অ্যাটলিস্ট 10.5 থাকবে, তখন তাকে আমরা বলবো স্টেনলেস স্টিল। ঠিক আছে, আর এতে কার্বন থাকে লেস দেন 1.2% অ্যান্ড অ্যাজ ওয়েল এস আদার অ্যালোয়িং এলিমেন্টস। ঠিক আছে, তো স্টেনলেস স্টিলে আমরা ক্রোমিয়াম ইউজ করি, কারণ ক্রোমিয়ামটা কি করে, একটা ওই সারফেসের উপর, স্টিল সারফেসটার উপর একটা থিন লেয়ার অফ অক্সাইড তৈরি করে, একটা প্যাসিভ লেয়ার, যার জন্য কি হয়, ওটা করোশন হয় না। ঠিক আছে, মানে ইন জেনারেল খুব সহজে ওটা মরচে পড়বে না। সেটা কার জন্য হয়, ক্রোমিয়ামের জন্য হয়। ক্রোমিয়ামটা কি করে, ওই স্টিল সারফেসটার উপর একটা প্যাসিভ লেয়ার, একটা অক্সাইডের লেয়ার তৈরি করে, যার জন্য ওটার করোশনটা কম হয়, মানে স্টিলটা মরচে কম হয়। ক্লিয়ার? তো তিনটে টাইপের স্টেনলেস স্টিল পাওয়া যায়, একটা হচ্ছে ফেরিটিক, একটা হচ্ছে অস্টেন্টিক, আর একটা হচ্ছে মার্টেনসিস্টিক। ঠিক আছে, মার্টেনসিটিক, ফেরিটিক, অস্টেনিটিক অ্যান্ড মার্টেনসিটিক। ক্লিয়ার? তো এরপর আমরা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ফ্যাক্ট দেখবো। এই ইয়ারেই মিশন পূর্বোদয়, মিশন পূর্বোদয়টা কি, মিনিস্ট্রি অফ স্টিল এটাকে নিয়ে এসছে। কি করেছে, এটা হচ্ছে ইন্ডিয়া জাপান একটা কোলাবোরেশন, যেটা ওড়িশাকে একটা স্টিল হাব বানাতে চাইছে। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড মিশন পূর্বোদয়। রিসেন্টলি, সাম ইয়ার few years back, 1 or 2 years, Tata Steel has bought Bhushan Steel. ক্লিয়ার? আর 2007-8 করে টাটা স্টিল ইউরোপিয়ান বেসড কোম্পানি কোরাস স্টিলকে প্রকিউর করেছিল। ঠিক আছে, টাটা কোরাস যেটা এখন।
আর আর্সেলার মিত্তাল ইজ দ্য লার্জেস্ট স্টিল মেকিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। আর্সেলার মিত্তাল, মিত্তাল অ্যাকচুয়ালি লক্ষ্মী মিত্তাল, যিনি ওনার অফ দ্য কোম্পানি, কলকাতা বেসড, বর্ন অ্যান্ড ব্রট আপ ইন কলকাতা। মিত্তাল গ্রুপ ছিল ওনার স্টিল কোম্পানি ভেঞ্চারটা। পরে আর্সেলারের স্টেককে উনি যখন অ্যাকোয়ার করেন তখন সেটার নাম হয় আর্সেলার মিত্তাল। দ্য লার্জেস্ট স্টিল মেকিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। Price regulation of iron and steel was abolished on January 16, 1992. 1992 এর আগে মানে 1991 এ ডিউরিং দ্য প্রাইম মিনিস্টারশিপ অফ পিভি নরসিমহা রাও, তখন অ্যান্ড ফিনান্স মিনিস্টার অফ মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং, এলপিজির রিফর্ম যেটা এসেছিল, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। তো 1992 থেকে স্টিল সেক্টরের প্রাইস রেগুলেশনটাকে অ্যাবলিশ করা হয়। Price regulation means before 1992, Indian government will decide the price of steel, but after 1992, steel price are determined by the interplay of market. মার্কেটের ডিমান্ড সাপ্লাই যেরকম থাকবে সেভাবে স্টিল প্রাইস ডিটারমাইন হবে। ঠিক আছে, তো আজকে আমরা এই অবধি আলোচনাটাকে কনফাইন্ড রাখি। নেক্সট উইকে আমরা আবার নিয়ে আসবো কোনো একটা